বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত আমাদের এই ধন্যবাদ। আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, গতকালকে আমরা যে ফাইনাল ম্যাচটি দেখলাম সেখানে আসলে অনেকটা একপেশে ম্যাচ। আসলে ফাইনাল নিয়ে মানুষের যে প্রত্যাশা থাকে, আপনার কি মনে হয় সেই প্রত্যাশা কেন পূরণ করতে পারলো না আর্জেন্টিনা? এক্স্যাক্টলি, একেবারেই সেই প্রত্যাশা পূরণ হয়নি। আমি গতকালও যখন সারাদিন বিভিন্ন বুলেটিনে যুক্ত ছিলাম, তখন একটা কথা বারবার বলছিলাম যে স্পেন হচ্ছে এগিয়ে দলগত সামর্থ্য বিচারে, কিন্তু সেই এগিয়ে থাকাটা ঢেকে দিতে পারেন লিওনেল মেসি। কারণ হচ্ছে মেসির শেষ ম্যাচগুলো যেরকম খেলছিলেন সেটা যদি তিনি রাখতে পারেন, কিন্তু সেটা যখন তিনি রাখতে পারেননি তখন কিন্তু পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এবং ম্যাচটা আমার ধারণা ছিল যে স্পেন কিছুটা এগিয়ে থাকবে, কিন্তু যখন ম্যাচ শুরু হলো তখন আসলে মনে হয়ে গেল যে এটা আসলে কি খেলা চলছে। কারণ আপনি অবিশ্বাস্য, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের কোনো ফাইনালে এমনটা ঘটেনি যে 90 মিনিট কোনো দল আরেক দলের মানে পোস্টে কোনো বল শট নিতে পারেনি। এটা একটা বিস্ময়কর স্ট্যাট হয়ে থাকবে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে আমি আবার বলছি যে ভক্তরা তো কষ্ট পেয়েছেনই, এবং আমি মানে যখন রাত্রে খেলা দেখছিলাম বা যত আর্জেন্টিনা ভক্তের সঙ্গেও কম বেশি কথাবার্তা হয়েছে, তারাও এক বাক্যে মেনে নিচ্ছেন যে এই খেলা তারা আশা করেননি। মানে এটা অনেক ক্ষেত্রে থাকে না যে যখন একটা ফাইনাল হয় তখন কিন্তু টকিং পয়েন্ট থাকে অনেক, কিন্তু এই ফাইনালে কোনো টকিং পয়েন্ট নাই। এই ফাইনালে হচ্ছে সবাই মেনে নিচ্ছে যে স্পেন এমন খেলা খেলেছে যেখানে এক গোল হয়েছে সেটাই ভাগ্য। এক গোল না হয়ে আরও অনেক বেশি গোল হতে পারতো, এবং ডিজার্ভিং চ্যাম্পিয়ন স্পেন প্লেড বিউটিফুল ফুটবল। গতকাল একটা পর্যায়ে কিন্তু মনে হয়েছে যে ম্যাচটি টাইব্রেকারে যেতে পারে। যদি টাইব্রেকারে যেত সেক্ষেত্রে কি আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ছিল কিনা? এক্স্যাক্টলি, বিষয়টা সেখানেই একটা দুশ্চিন্তার বিষয় ছিল যে স্পেন এত ভালো খেললো, কিন্তু ম্যাচটা যদি টাই ব্রেকারে চলে যেত এবং যখন লাল কার্ড হয়ে গেল আর্জেন্টিনা, তারপরে তো আর্জেন্টিনা আরও বেশি ডিফেন্সিভ হয়ে গেল। এবং আপনি খেয়াল করে দেখবেন আর্জেন্টিনা শুধুমাত্র গোল কনসিড করার পরে, নিজেরা হজম করার পরে কিন্তু তারা একটু চেপে ধরার চেষ্টা করেছিল এবং কিছু আক্রমণ করেছিল। এখন যদি টাই ব্রেকারে যেত, আপনি যদি কালকে দেখেন আর্জেন্টিনা গোলকিপার যেটা খেলেছেন, আমি আগেই বলছিলাম যে এই ম্যাচের স্কোর লাইন 4-5 গোল হয়ে যেতে পারতো, কারণ এমন সব সেভ তিনি করেছেন। এবং তিনি মানে এর আগেই আর্জেন্টিনা খুবই বিখ্যাত, গত বিশ্বকাপ জেতার পিছনে তার অনেক বড় অবদান টাই ব্রেকিং প্লাস ম্যাচের পারফরমেন্সেও। এবারও সেরকম দিকেই তিনি যাচ্ছিলেন, কিন্তু সত্যিকার অর্থে আর্জেন্টিনা দল হিসাবে পুরোপুরি ব্যর্থ। মানে এরকম ব্যর্থতা কোনো বিশ্বকাপ ফাইনালে কেউই আশা করে না। আর্জেন্টিনার গোলকিপার গতকালকে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা কিন্তু সত্যি প্রশংসনীয়, এবং আমরা যে বিষয়টি দেখেছি যে আহ, মাঠে 10 জন খেলছে, এরপরেও কিন্তু গোলকিপার শেষ মুহূর্তে মাঝ মাঠে চলে এসেছে। আসলে গোলকিপার নিয়ে যদি একটু বলতে। দেখেন মাঝ মাঠে চলে এসেছে কারণ তখন আর আসলে ফেরার কোনো সময় নেই। মানে শেষ 2-1 মিনিটের খেলা, তখন তো আমি যদি আরেকটা গোল হজমও করি তাতেও আমি বিশ্বকাপ হারবো, আর যদি এক গোল থেকে যায় তাতেও হারবো। ফলে এরকম সময় আমরা অনেকটা সময় এরকমও দেখি যে শেষে যদি কোনো কর্নার পায় তখন গোলকিপার কিন্তু এসে প্রতিপক্ষের মানে কর্নারের থেকেও হেড করার চেষ্টা করে, এরকমও হয়। কালকে সেরকমটাই হয়েছে। কিন্তু আমি মাঠের যখন 90 মিনিট বলি বা 120 মিনিটের যে খেলা, সেখানে আমি আবার বলছি মানে 4-5টা এমন সব সেভ আছে মার্তিনেজের, যেটা থেকে ইজিলি আরও আগেই স্পেন লিড পেতে পারতো এবং স্পেন তার ব্যবধান আরও বাড়াতে পারতো। সমস্যা যেটা হচ্ছে যখন 90 মিনিটের পরে গেল এবং যখন প্রথমার্ধ প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছিল, মানে এক্সট্রা টাইমের প্রথমার্ধ, তখন যেটা হচ্ছিল যে এই ম্যাচ যদি কোনোভাবে আর্জেন্টিনা টাইব্রেকারে নিয়ে যেত তাহলে স্পেন অনেক বেশি হতাশাগ্রস্ত থাকতো। কারণ এত ভালো ফুটবল খেলে টাইব্রেকারে চলে আসলাম, এই যে একটা মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বটা তাদেরকে পিছিয়ে রাখতো। এবং অ্যাজ ওয়েল অ্যাজ গোলকিপার, আর্জেন্টিনা গোলকিপার মার্তিনেজ যেহেতু অনেক ছন্দে ছিলেন, ফলে এই সব কিছু মিলে টাইব্রেকারে গেলে হয়তো আর্জেন্টিনা হতো। তবে এই টাইব্রেকারে যে যদি আর্জেন্টিনা জিততো তাহলে সেটা একটা ফুটবলের পরাজয় হতো। কারণ আমরা যদি এইভাবে চিন্তা করি যে ভালো খেলা বা সেটা যদি সেটাই তো সাফল্য এনে দেয়, কিন্তু ভালো না খেলে যদি সাফল্য আসে সেটা আসলে খুব প্রত্যাশিত না, এবং সেটা হয়নি। মানে এখানে সৃষ্টিকর্তা সেরকম কোনো স্ক্রিপ্ট লেখেননি। ব্যক্তিগত অর্জনে বিশ্ব সেরা দলকে আমরা দেখছি এগিয়ে আছে, তো সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আসলে খেলোয়াড় সেরা যে নির্বাচিত হলেন, এর পেছনে আসলে কোন কোন বিষয় দেখা হয়েছে? দেখেন সেরা খেলোয়াড়টা আসলে অনেকে একটু বিভ্রান্ত হন। আমি গতকালও বলছিলাম লিওনেল মেসি হওয়ার কথা, তার যে স্ট্যাট, যদি গোল্ডেন বুট তিনি মিস করেন, প্লাস তার হয়তো শেষ ওয়ার্ল্ড কাপ, সেই সব মিলিয়ে। কিন্তু যখন বিচার কাজ আসে যে একটা দল চ্যাম্পিয়ন হলো তার সবচেয়ে বড় অবদান কার, এটাই খোঁজা হয়। এবং এই গোল্ডেন বল কিন্তু ডিফেন্ডারও পেতে পারেন। 2006 সালে ইতালি বিশ্বকাপ জিতেছিল, ক্যানাভারো তাদের ক্যাপ্টেন ডিফেন্সের, তিনি গোল্ডেন বল পেয়েছিলেন। ফলে এখানে যে গোল করা, অ্যাসিস্ট করা, এগুলো অনেক মানে যে ইম্পর্টেন্ট তা না, যদি সেটা হয় ভালো। কিন্তু তা না হলে স্পেন আজকে যে দাপটটা দেখিয়েছে সেটা তাদের অধিনায়ক, তার কারিগর, এবং সেই কারণেই কিন্তু আলটিমেটলি
তার হাতে এই গোল্ডেন বলটি উঠেছে। আর গোল্ডেন বুট তো আগেই ফয়সালা হয়েছে। গোলকিপার যিনি উনাই সিমন, ফাইনালে তো আমি কাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব ছবি দেখেছি যে গোলপোস্টের মধ্যে বালিশ নিয়ে ঘুমাচ্ছেন, মানে উনাই সিমন, কারণ তার কাছে তো কোনো বল যায়নি, কিন্তু শুরু থেকে তিনি একটা লম্বা সময় তার জাল অক্ষত রেখেছেন, যেটা আমাদের রিপোর্টেও ছিল। ফলে যিনি তার জালটা অক্ষত রাখতে পারেন তার কাছেই যাবে, এটাই স্বাভাবিক এবং সেটাই ঘটেছে। আর সেরা তরুণও স্পেনের হয়েছে, ফলে সব মিলে তাদেরই দাপট বেশি। তবে আমি একটা মজার কথা এই ক্ষেত্রে বলতে চাই, 2030 বিশ্বকাপ যখন আসবে, যারা সেই বিশ্বকাপ জিততে চায় তারা অনেকেই চাইবে যে প্রথম ম্যাচটা হেরে যাই অথবা ড্র করি, না জিতি। আপনি কেন এই কথাটা বলছি, আপনি 22-এ সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হেরেছিল, দিন শেষে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এই বিশ্বকাপের প্রথম ম্যাচ স্পেন কি করেছিল আপনার কি মনে পড়ে? কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র, একেবারে নতুন একটি দল। এবং ওই ম্যাচ দেখার পরে স্পেন এবার আসলে কিছুই করবে না, যতই বড় বড় কথা বলি কিছুই করবে না, এরকম একটা কথা ছিল। কিন্তু আলটিমেটলি স্পেন কি ফুটবলটা খেললো, আপনি সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত, এবং ফাইনালে তো মানে আর্জেন্টিনাকে এটাকে বলে চ্যালেঞ্জে, মানে কি এটা কোনো স্পেসই না দেওয়া, ঠিক আছে, এরকম একটা ফুটবল খেলেছে। ফলে আমার কাছে মনে হয় এটা মজা করেই বলা যে 2030 সালে যারা জিততে চায় প্রথম ম্যাচটা চাইবে যে একটা ড্র হোক বা আমরা না জিতি, তাহলে বোধ হয় মানে অনেক সময় মানুষ সংস্কার বিশ্বাস করে না, বিষয়টা সেরকম হয়ে গেল। আপনি কেপ ভার্দের কথা বলছিলেন, আমরা এবার 48টি দল দেখলাম। তো এই 26 বিশ্বকাপে আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় কোন বিষয়টি মনে হচ্ছে, এবং এই বিশ্বকাপে ব্যতিক্রম কি ছিল সার্বিক যদি একটু বলতেন? দেখেন, একটা ব্যতিক্রম ছিল যে 3 দেশের আগে বিশ্বকাপ হয়নি, এবং সেই 3 দেশও বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ, তার মধ্যে একটা যুক্তরাষ্ট্র। যদিও তারা কম বেশি বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। আপনি ইরানের সঙ্গে যদি ব্যবহার বলেন, বিশ্বকাপটা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না ইরানের জন্য। তার বাইরে অনেক টিমের অনেক বেশি জার্নি করতে হয়েছে, সেগুলো আসলে খেলোয়াড়দের ঝুঁকিতে ফেলেছে। এবং ফাইনালের একটা দৃশ্য দেখে আমার এটা মানে অনেকদিন মাথায় গেঁথে থাকবে, ফুটবল বিশ্বকাপ ফাইনাল এটা সচরাচর পাওয়া যায় না। কালকে আপনি যখন ট্রফি দেওয়ার পরে দেখলাম টিমের পাশে ট্রাম্প সরে যাচ্ছিলেন না, দাঁড়িয়েছিলেন, তাকে পরে কিন্তু ইনফান্তিনো। কারণ আপনি ট্রফি দেওয়ার পরে ওই মঞ্চ শুধুমাত্র ট্রফি জয়ীদের। আপনি ফুটবল বিশ্বকাপের একটা মজার ব্যাপার আছে যে ওই ট্রফিটা যারা বিশ্বকাপ জিতেছে শুধুমাত্র তারাই ধরতে পারে, তার বাইরে আমি আপনি কিন্তু ধরতে পারবো না, এবং রাষ্ট্রপ্রধান ধরতে পারবে, সেই বিচারে ট্রাম্প ধরতে পারবেন। কিন্তু ধরার পরে উনি ট্রফি দেওয়ার পরে মঞ্চটা পুরোপুরি চ্যাম্পিয়নদের হবে। কিন্তু আপনি ফুটেজটা আরেকবার যদি দেখেন মজা পাবেন, কারণ হচ্ছে ট্রাম্প যখন দিলেন তিনি ওই টিমের কাছাকাছি দাঁড়িয়েছিলেন, তিনি যাচ্ছিলেন না যেই ফ্রেমে তিনি ছিলেন, পরে ইনফান্তিনো তাকে সরিয়ে নিয়েছে। ফলে ট্রাম্পের এই কথা বলো, ট্রাম্প তো পাগলাটে, এটা তো আমরা সবাই জানি। ফলে তিনিও আসলে এই ক্ষেত্রে এই যে ফাইনালের দিন অনেক নিরাপত্তা অনেক কিছু ট্রাম্পের জন্য হয়েছে, এই যে মঞ্চে যেটা দেখলাম এটা হয়েছে। কিন্তু ফুটবল বিশ্বকাপ সাকসেসফুল 3 দেশে হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দল বেড়েছে, অপশনস বেড়েছে, কেপ ভার্দে সবাইকে অবাক করেছে। সো সব কিছু মিলে এন্ড অফ দ্য ডে ফুটবল বিশ্বকাপ সফল বিশ্বকাপ, এবং সবচেয়ে বড় কথা একটা সুন্দর ফুটবল খেলার দল চ্যাম্পিয়ন হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সব শেষ হচ্ছে আরেকটি বিষয় জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প লামিন ইয়ামালকে পদক পরিয়ে দেওয়ার পর একটি ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেখানে হ্যান্ডশেক করেননি। হ্যাঁ, এটার একটা 2 ধরনের ফুটেজ আছে, একটা ছোট্ট হ্যান্ডশেক হয়েছে, এটা এরকম ফুটেজও আছে। মানে একটা জিনিস যেটা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ক্যামেরা তো অনেক অ্যাঙ্গেলে থাকে, আপনি একটা অ্যাঙ্গেলে মনে হয় যে করেননি, আরেকটা অ্যাঙ্গেলে হয়তো মানে জাস্ট কি হয় যে যেভাবে আমরা খুব কর্ডিয়াল সেরকম না, একটা দায়সারা টাচ ছিল। ফলে এটার আসলে আপনি অনেকভাবে ইন্টারপ্রিটেশন করতে পারেন, কারণ আপনি জানেন এর মধ্যে ফিলিস্তিন, গাজা অনেক কিছু জড়িত, এবং প্লেয়ারদের এক এক দলকে সমর্থন করেছে, আমরা জানি সেগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমি আর বিষয়গুলো সাম্প্রদায়িক কিছু বিষয়, এবারে বিশ্বকাপে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অনেক আলোচনা ছিল। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।